তো দেখো প্রথমে হচ্ছে আমরা প্রথম শিডিউলের যে মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি, দেখো প্রথম শিডিউলের মেন বিষয়বস্তু হচ্ছে এখানে সংঘের কথা বলা হয়েছে। সংঘ সংঘ সাধারণত সংঘ জিনিসটা কি, সংঘ হচ্ছে অনেকগুলো অঞ্চলের মিলন কেন্দ্রকে সংঘ বলা হয়। সংঘ বলতে কি, যেখানে হচ্ছে অনেকগুলো বিষয় থাকে সেগুলোকে একত্রে কি বলা হয়, একত্রে সংঘ বলা হয়। অনেকগুলো অঞ্চল, সে অর্থাৎ এক কথায় তোমরা বলতে পারো অনেকগুলো অঞ্চলের সমষ্টিকে একত্রে সংঘ বলা হয়। কিন্তু এই যে সংঘ কথাটা রয়েছে, সংঘ হচ্ছে তিন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়ন সংঘ হচ্ছে ইউনিয়ন হতে পারে। দুই নম্বরে কি হতে পারে, দুই নম্বর হচ্ছে কনফেডারেশন হতে পারে, কনফেডারেশন। আর তিন নম্বর হচ্ছে কি, তিন নম্বর হচ্ছে ফেডারেশন। দেখো তাহলে সংঘ হচ্ছে তিন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে ইউনিয়ন হতে পারে সংঘ, দুই নম্বর হচ্ছে কনফেডারেশন হতে পারে, তিন নম্বর হচ্ছে কি ফেডারেশন হতে পারে। এবার হচ্ছে আসলে ভারত যে একটা সংঘ সেটা হচ্ছে কি ইউনিয়ন নাকি কনফেডারেশন নাকি হচ্ছে ফেডারেশন। তো দেখো এই যে কনফেডারেশন, আগে দেখো কনফেডারেশন, কনফেডারেশন, এই কনফেডারেশন জিনিসটা কি, দেখো কনফেডারেশন হচ্ছে এমন একটা সংঘ যেখানে যতগুলো দেশ বা যতগুলো অঞ্চল সেখানে যুক্ত থাকে। অর্থাৎ যে সংঘ হচ্ছে এমন একটা, মানে কনফেডারেশন হচ্ছে এমন একটা সংঘ যেখানে যতগুলো দেশ বা অঞ্চল যুক্ত থাকে সেগুলো খুব সহজে চাইলেই সেখান থেকে বের হয়ে যেতে পারে। যেরকম যেরকম হচ্ছে সার্ক। দেখো সার্ক, তোমরা সবাই সার্কের কথা জানো। সার্ক হচ্ছে কি সাতটা দেশের, অর্থাৎ সাতটা দেশকে নিয়ে গঠিত একটা হচ্ছে সংঘ, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনাল ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এতে সার্কের ফুল ফর্ম কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এই যে সার্ক, এখানে এই যে সার্ক যে একটা সংঘ, এই সঙ্গে টোটাল সাতটা দেশ রয়েছে। তার মধ্যে তোমরা সবাই জানো ভারতবর্ষ রয়েছে, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এছাড়া মালদ্বীপ। এই যে দেশগুলো, এই দেশগুলোকে নিয়ে তৈরি সার্ক একটা সংঘ। তো এই সার্কের যে সাতটা দেশ রয়েছে তারা চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে এই সংঘ থেকে বের হয়ে যেতে পারে। তো এটাই কনফেডারেশনটা হচ্ছে এমন একটা সংঘ যেখানে যুক্ত যে দেশগুলো রয়েছে বা অঞ্চলগুলো রয়েছে তারা চাইলে যে কোনো সময় সেখান থেকে বের হয়ে যেতে পারে। তো এটা হলো কনফেডারেশন। এবার ফেডারেশনটা কি জিনিস, দেখো ফেডারেশন হচ্ছে এমন একটা সংঘ যে সংঘে যুক্ত যে দেশগুলো রয়েছে বা অঞ্চলগুলো রয়েছে তারা চাইলেই অত সহজে সেখান থেকে বের হয়ে যেতে পারে না। তো দেখো এই যে ফেডারেশন রয়েছে, তো দেখো ফেডারেশনের সব থেকে বড় উদাহরণ হচ্ছে কি ইউএসএসআর। দেখো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। তো এই যে ইউএসএসআর, এই ইউএসএসআর হচ্ছে কি এক সময় অনেক বড় একটা দেশ ছিল। এবার পরবর্তীকালে কি হয়, এই ইউএসএসআর ভেঙেই 15টি দেশে বিভক্ত হয়ে যায়। তো দেখো এই যে ইউএসএসআর ছিল, ইউএসএসআর কি হয়, ইউএসএসআর হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে 15টা দেশে বিভক্ত হয়ে যায়। তার মধ্যে সব থেকে বড় দেশ বর্তমানে কি রাশিয়া। তো দেখো এটা হচ্ছে ফেডারেশন। তো ফেডারেশন হচ্ছে এমন একটা সংঘ যেখানে যুক্ত যে অঞ্চল বা দেশগুলো রয়েছে তারা চাইলে অত সহজে বের হয়ে যেতে পারে না। এবার তো কনফেডারেশন হচ্ছে কি তারা যে কোনো সময় সেই সংঘ থেকে বের হয়ে যেতে পারে, কিন্তু ফেডারেশন তারা চাইলে যে কোনো সময় বের হয়ে যেতে পারে না। দেখো এদিকে কি রয়েছে, এদিকে হচ্ছে ইউনিয়ন রয়েছে। এবার হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে এমন একটা সংঘ যেখানে থাকা যে অঞ্চলগুলো বা দেশগুলো তারা কি, তারা কখনোই সেখান থেকে বের হয়ে যেতে পারে না। তো ইউনিয়ন হচ্ছে এমন একটা সংঘ যেখানে যুক্ত যে অঞ্চলগুলো রয়েছে সে তারা হচ্ছে চাইলেও অত সহজে সেখান থেকে বের হয়ে যেতে পারে না। অর্থাৎ দেখো তো ভারত হচ্ছে একটা ইউনিয়ন, ইউনিয়ন। দেখো যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন 552 এর বেশি ছোট ছোট টুকরো হয়ে গিয়েছিল ভারতবর্ষটা। তো ভারতবর্ষ যেদিন অর্থাৎ যে সময়টা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই সময় কিন্তু বর্তমানের ভারতবর্ষ ছিল না, যে পুরো ভারতবর্ষ একটাই এরকম ছিল না।
ওই সময় কি হয়েছিল, পুরো ভারতবর্ষ 552টা ছোট ছোট টুকরে বিভক্ত হয়ে গিয়েছিল। তো এই যে 552টা ছোট ছোট টুকরোকেই মেলালেন। এবার তাদেরকে কি করতে হবে দেখো, অর্থাৎ এই 552টা যে ছোট ছোট টুকরো, অর্থাৎ এক একটা জায়গার রাজা এক একজন হয়ে যায় এবং তারা সেই জায়গাটা নিয়েই নিজেদের, অর্থাৎ সেই জায়গাটাই দখল করে এবং সেই জায়গাটায় তারা রাজত্ব করতে থাকে। কিন্তু এরকম করে 552টা ছোট ছোট টুকরো থাকলে তাহলে ভারতবর্ষের অস্তিত্ব কোথায়, তাহলে ভারতবর্ষ কোথায়, যে প্রকৃত যে ভারতবর্ষ, তাহলে সেই ভারতবর্ষ কোথায় যাবে, স্বাধীন করে, অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করে কি হলো তাহলে। তো এর জন্য এই যে 552টা ছোট ছোট টুকরোকেই বিভক্ত, যে 552টা ছোট ছোট টুকরো, এই 552টা ছোট ছোট টুকরোকে একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল কাদেরকে, দেখো সর্দার বল্লভভাই প্যাটেলকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবং তার সঙ্গেই তার সহযোগী ছিলেন ভিপি মেনন। তো এই সর্দার বল্লভভাই প্যাটেলকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল যে আপনি 552টা ছোট ছোট টুকরোকে একত্রিত করুন এবং যে ভারতবর্ষের আমরা স্বপ্ন দেখেছিলাম সেই ভারতবর্ষ একত্রিত হোক, এটা আমরা চাই। তো তখন কি করা হয়েছিল দেখো, তখন কি করা হয়েছিল, তখন সর্দার বল্লভভাই প্যাটেল সেই 552টা ছোট ছোট টুকরো, অর্থাৎ যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলোর কাছে গিয়েছিল, তারা বলেছিল কি যে আসুন ভারত সবাই একত্রিত হই, সবাই একসঙ্গে, অর্থাৎ আমরা এই যে 552টা টুকরো, আর টুকরো থাকবো না, সবাই একত্রে, অর্থাৎ যে ছোট ছোট বন্দিয়ার মতো ছিল ভারতবর্ষ, সেগুলোকে লাড্ডু বানাতে হবে। তো তার জন্য কি করা হয়েছিল, এই যে সর্দার বল্লভভাই প্যাটেল প্রত্যেকের কাছে গিয়েছিলেন, যে বলেছিলেন যে আসুন আপনারা সবাই একত্রিত হন এবং একটাই ভারতবর্ষ থাকবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষ। কিন্তু কেউই তার কথায় মানে মানছিলেন না, এরকম পরিস্থিতি, কেউই তার কথা মানছিলেন না। তারা বলছিলেন কি যে কেন আমরা কেন আপনাদের সঙ্গে যুক্ত হবো, আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের কি লাভ হবে। তো তার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল তখন বুদ্ধি খাটিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে দেখুন আপনারা এক কাজ করুন, যে আপনারা কিছুদিনের জন্য আমাদের সঙ্গে একত্রিত হয়ে যান, যদি আপনাদের ভালো না লাগে তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনারা আলাদা হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তারা মেনে নিয়েছিল তখন সর্দার বল্লভভাই প্যাটেল কি করেছিল, কনফেডারেশনের সাইন করেননি এবং ফেডারেশনেও সাইন করাননি, তিনি ইউনিয়ন যে সংঘটা রয়েছে সেই সংঘতে সাইন করিয়েছিলেন। এবার ইউনিয়ন হচ্ছে এমন একটা সংঘ যেখান থেকে কেউই কখনো বের হয়ে যেতে পারে না। তো এবার কি হয়ে গেল, এবার হচ্ছে তারা চাইলেও আর বেরোতে পারলো না। তো এই হচ্ছে কি, এই হচ্ছে ইউনিয়ন। তো ভারতবর্ষ হচ্ছে আসলে একটা ইউনিয়ন, কনফেডারেশনও না, ফেডারেশনও নয়, কনফেডারেশনও কিন্তু নয়, আবার ফেডারেশনেও কিন্তু নয়। তো ভারতবর্ষ হচ্ছে কি, ভারতবর্ষ হচ্ছে একটা ইউনিয়ন। তো এই যে ইউনিয়ন অর্থাৎ ভারতবর্ষ, এই যে প্রথমেই যে প্রথম যে শিডিউল রয়েছে সেখানে কি বলা হয়েছে, ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একটা সমন্বয়। অর্থাৎ দেখো, তাহলে তোমরা সবাই জানো বর্তমানে ভারতবর্ষে কি রয়েছে, বর্তমানে ভারতবর্ষে 28টি অঙ্গরাজ্য রয়েছে, আর হচ্ছে কি 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যেটাকে কি বলা হয়, ইউনিয়ন টেরিটরি বলা হয়। তো এই যে প্রথম শিডিউল, এখানে এটাই বলা হয়েছে যে ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মিলন কেন্দ্র। আর এখানে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং এই 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ও তাদের সীমানা রয়েছে। এবার দেখা গেল কি, এবার হচ্ছে কালকে যদি একটা রাজ্যের সাথে আর একটা রাজ্যের দ্বন্দ্ব লেগে যায়, সীমানা নিয়ে দ্বন্দ্ব লেগে যায়, তো তাহলে এই দ্বন্দ্বটা কেমন করে পরিসমাপ্তি হবে, দেখো এই দ্বন্দ্বটাকে কেমন করে শেষ করা হবে। তো এই দ্বন্দ্বটা শেষ করার জন্য কি করা হবে, প্রথম ভারতীয় সংবিধানের যে প্রথম শিডিউল, সেই শিডিউল খোলা হবে এবং সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কি যে কোন রাজ্যের সীমানা কতদূর। তো এটাই তাহলে প্রথম যে শিডিউল আমরা দেখলাম, সেই শিডিউলের বিষয়বস্তু হচ্ছে এটাই, যে ভারতবর্ষ হচ্ছে কি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মিলন কেন্দ্র। আর এখানে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে আর তাদের সীমানা রয়েছে, বাউন্ডারি। এবার দেখো, এবার হচ্ছে, তো তোমরা সবাই জানো ইউটি, ইউটি মানে কি, ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন মানে হচ্ছে কেন্দ্র, আর টেরিটরি মানে হচ্ছে কি, টেরিটরি মানে হচ্ছে অঞ্চল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে অঞ্চল সেটাকে বলে, অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চল যেখানে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি রুল করে, সেটাকেই ইউনিয়ন টেরিটরি বলা হয়। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে ইউনিয়ন টেরিটরি কেন, কোনো একটা রাজ্যকে কেন ইউনিয়ন টেরিটরি ঘোষণা করা হয়। দেখো এর কারণগুলো রয়েছে কি, এর কারণ হচ্ছে কোনো একটা অঞ্চল হয়তো
অর্থাৎ বাউন্ডারির দিক থেকে, সীমানার দিক থেকে খুব ছোট এবং অনুন্নত, যেটা বাকি রাজ্যগুলোর তুলনায় খুব কম উন্নত হয়েছে। আর 2 নম্বর হচ্ছে সেটা রাষ্ট্রীয় মহত্বপূর্ণ হতে পারে। আর 3 নম্বর হচ্ছে কি, দেখো তাহলে 1 নম্বরে কি, সেটা হচ্ছে ছোট হবে, সীমানা ছোট, তারপর হচ্ছে রাষ্ট্রীয় মহত্বপূর্ণ। তাহলে 1 নম্বর হচ্ছে কি, সেটা সেই অঞ্চলটা হচ্ছে কি হবে, সেই অঞ্চলটা একটু ছোট হবে, অনুন্নত হবে, ছোট ও অনুন্নত, যেটা হচ্ছে বাকিদের তুলনায় মানে সমান ভাবে পাড়ি দিতে পারছে না। তো তখন কি করা হবে, সেই অঞ্চলটার দায়িত্ব কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি নেবে এবং সেখানে মানে সেই অঞ্চলটাকেও বাকিদের সমতুল্য আনার জন্য তারা চেষ্টা করবে। আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় মহত্বপূর্ণ। মনে করে একটা অঞ্চল সীমানার দিক থেকে বড় এবং সেটা উন্নত রয়েছে, কিন্তু তবুও সেটাকে কেন ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করায়? কারণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় মহত্বপূর্ণ হতে পারে, কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে মেন যে কাজগুলো, সেই কাজগুলো হয়তো সেই জায়গাটায় চলে। যেরকম হচ্ছে দিল্লি, দিল্লি উন্নত এবং সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুলনামূলকভাবে অনেক উন্নত এবং তার অঞ্চলটা অনেক বড়, কিন্তু তবুও সেটাকে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়েছে কেন? কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের খুব মহত্বপূর্ণ জায়গা হচ্ছে কি দিল্লি। কারণ দিল্লিতে কি রয়েছে, দিল্লিতে হচ্ছে রাষ্ট্রপতি ভবন রয়েছে, যে তোমাদের হচ্ছে পার্লামেন্ট রয়েছে, সমস্ত অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যত কাজ রয়েছে সেই কাজগুলো সমস্ত কন্ট্রোল করা হয় দিল্লি থেকে। এর জন্য দিল্লিকে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও কি হবে, সেটা যে রাজধানী, সে রাজধানী থেকে অনেক দূরে থাকবে। যদি কোনো একটা অঞ্চল কি হয়, রাজধানী থেকে অনেক দূরে থাকে, রাজধানী থেকে দূরে, যদি সেই অঞ্চলটা কি হয়, রাজধানী থেকে অনেক দূরে থাকে, এবার যদি সেই অঞ্চলটাকে, যে অঞ্চলটা সরকারের মানে চোখের আড়ালে, অনেক আড়ালে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে অনেক দূরে রয়েছে এক কথায় রাজধানী থেকে, কেন্দ্রীয় সরকার যেখান থেকে শাসন চালায় তার থেকে অনেক দূরে রয়েছে, বা কোনো একটা বর্ডার বাউন্ডারি লাইনে রয়েছে, যেরকম হচ্ছে তোমার, দেখো অনেক দূরে যদি থাকে তাহলে কি হবে, তাহলে কেন্দ্রীয় সরকার কিন্তু ডাইরেক্টলি সেখানে শাসন করতে পারছে না, সেখানে নজরদারি করতে পারছে না সেই অঞ্চলগুলোতে। এবার সেই অঞ্চলের যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী রয়েছে, এবার রাজ্যে সাধারণত কি থাকে, মুখ্যমন্ত্রী থাকে। এবার সেই মুখ্যমন্ত্রী যদি কোনোভাবেই কোনো কিছু করে ফেলে, বা তার দেখা গেল কি সেই রাজ্যটা বাউন্ডারি লাইনের মধ্যেই রয়েছে, সে কি করলো, অন্য দেশের সঙ্গে নিজেকে মিলিয়ে নিল, তাহলে এরকম হতে পারে। এর জন্য কি করা হয়, যে অঞ্চলটা রাজধানী থেকে অনেক দূরে থাকে সেই জায়গাটাকে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়। তো তাহলে আমরা কি দেখলাম, যে কোন কোন অঞ্চলগুলোকে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়। তো এক হচ্ছে কি, দেখো একে হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ছোট হবে এবং বাকি যে উন্নত রাজ্যগুলো আছে সেগুলোর তুলনায় অনেক অনুন্নত থাকবে। আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় মহত্বপূর্ণ হবে। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে, অর্থাৎ এক কথায় রাজধানী, রাজধানী থেকে অনেক দূরে থাকবে। তো তার জন্য হচ্ছে সেগুলোকে কি করাবে, ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হবে। তো এটাই গেল কি, এটা প্রথম শিডিউল। তাহলে প্রথম শিডিউলের যে আমরা বিষয়বস্তু দেখলাম, তাহলে প্রথম শিডিউলের বিষয়বস্তু কি, প্রথম শিডিউলে এটাই রয়েছে যে ভারত হচ্ছে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মিলন কেন্দ্র বা সংঘ একটা, অর্থাৎ বলা হয়েছে কি ভারত হচ্ছে একটা ইউনিয়ন, যেখানে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আর এই 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের যে সীমানা এবং তাদের নাম, সেগুলো এখানে রয়েছে। তো এই গেল প্রথম শিডিউল। এবার হচ্ছে দ্বিতীয় শিডিউলে আমরা কি দেখবো,